এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে চট্টগ্রামের কাজের দেউরিতে আছেন সহকর্মী কমল দেব। তার সঙ্গে যুক্ত হচ্ছে নদী গবেষক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি কমলের কাছে। বন্দরনগরীতে পানি সরবরাহ চট্টগ্রাম ওয়াসা এখনো হালদা এবং কর্ণফুলী নদী নির্ভর হয়ে পড়ছে। আর এতে কর্ণফুলী এবং হালদা কী ধরনের প্রতিক্রিয়া পড়ছে সেটি নিয়ে আলোচনা করব। আলোচনায় যোগ দিয়েছেন বিশিষ্ট হালদা নদী গবেষক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। শফিক, আপনার স্বাগত জানাচ্ছি। আপনার তো গবেষণায় ছিল হালদা নদী, এখন আপনার কাছে জানতে চাইব চট্টগ্রাম ওয়াসা যে হালদা এবং কর্ণফুলী বেশ পানি প্রকল্পগুলি করছে, এতে হালদা কিংবা কর্ণফুলীতে কোনো প্রভাব পড়ছে কিনা? হ্যাঁ, অবশ্যই এটার প্রভাব হালদা এবং কর্ণফুলীতে পড়বে, কারণ আমরা জানি কর্ণফুলী হচ্ছে হালদার একটি শাখা নদী। এখান থেকে যদি আপনার কর্ণফুলীতে যদি ইম্প্যাক্টটা পড়ে, তাহলে সেই ইম্প্যাক্টটা অবভিয়াসলি এটা হালদা নদীতে অবশ্যই পড়বে। মানে কী ধরনের প্রতিক্রিয়া? এক্ষেত্রে কি জীববৈচিত্র্য কোনো সংকট? আপনারা জানেন যে হালদা একটি বিশেষ নদী, এবং এতে কোন জীববৈচিত্র্য সংকটে পড়ার কোনো শঙ্কা আছে কিনা? হ্যাঁ, আমরা জানি হালদা হচ্ছে বাংলাদেশের একমাত্র নদী, যেই নদী থেকে প্রতি বছর স্পনিং সময়ে মেজর কার্বের আপনার নিষিক্ত যে ডিম্বাণুগুলো সেটি সংগ্রহ করা হয়, এবং এটা বাংলাদেশের একটা হেরিটেজ। সেটাকে অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। যেমন ধরেন, আপনার কর্ণফুলী নদী থেকে যদি আমরা অতিরিক্ত পরিমাণে যদি পানি উত্তোলন করি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আপনার সাগরের যে লবণাক্ত যে পানিগুলো আছে, সেই পানিগুলো সহজে আপনার কিন্তু হালদা নদীতে পড়বে, হালদা নদীতে প্রবেশ করে বিভিন্ন যে স্পনিং যে গ্রাউন্ডগুলো আছে সেই গ্রাউন্ডগুলোর উপর কিন্তু ইম্প্যাক্ট পড়বে। এতে করে যেটা দেখা যাবে, আপনার বিভিন্ন অনেকগুলো হালদার অনেকগুলো মাছ আছে, যেই মাছগুলো কিন্তু স্যালাইনিটি সহ্য করতে পারে না, সেই মাছগুলো মারা যাবে। এবং আপনার এতে আরও অন্যান্য যে আপনার যে হালদার যে মৎস্য সম্পদ, স্পেশালি যে স্পনিং গ্রাউন্ড ধ্বংস হবে, এবং তাদের যে সামগ্রিক যে প্রজনন যে প্রক্রিয়াটা, এটি অবশ্যই কি হবে, বাধাগ্রস্ত হবে। আমরা দেখেছি কয়েক বছর আগে কিন্তু যে লবণাক্ততার কারণে কিন্তু রুই মাছ ডিম পারে নাই, হালদা নদীতে ডিম পাওয়া যায়নি, কাঙ্ক্ষিত ডিম পাওয়া যায়নি। এটা কি সেটা কোনো কারণ কিনা? না, এখন যেটা দেখা যাচ্ছে, আমাদের যে বিশ্বায়ন যে বৈশ্বিক যে উষ্ণতা যে বাড়তেছে, সেটার দরুন আমরা দেখতেছি একটা সময় কিন্তু হালদা নদীতে আপনার উইন্টারে সামান্য পরিমাণ কিন্তু লবণাক্ততা পাওয়া যেত, কিন্তু আমরা গত বছরে দেখলাম, তার আগের বছরে দেখলাম, এখন কিন্তু লবণাক্ততা কিন্তু বেড়ে যাচ্ছে, এবং সেটি কিন্তু আরও অনেক উজানের মধ্যে উঠতেছে। তাহলে অবশ্যই এটা কি, এটা আপনার বিশাল একটা ইম্প্যাক্ট হালদাতে পড়বে। তাহলে ওয়াসা এত কিছু বোঝার পরও কেন হালদা কিংবা কর্ণফুলী কেন্দ্রিক পানির প্রকল্পগুলি, এখন যদি এমনি 8 কোটি করে দুটো প্রকল্প আছে, মোহরাতে প্রকল্প আছে, রাঙ্গুনিয়াতে প্রকল্প আছে, ভান্ডাল জুড়ে নতুন প্রকল্প করলো, আবারও করতে যাচ্ছে পানির প্রকল্প, সেটি হবে কিন্তু নদী কেন্দ্রিক, তাহলে এই প্রতিক্রিয়াটা কি ওয়াসা বুঝতে পারছে না? যেমন ধরেন, হালদা নদীটার কিন্তু অলরেডি হালদা এখন কিন্তু আপনার বিপদের সম্মুখীন। সেই হিসেবে আমরা বলতে পারি হালদার উজানে কিন্তু একটা বুজপুরের মধ্যে একটা কিন্তু রাবার ড্যাম আছে, যেটাকে আমরা হালদার জন্য একটা ক্যান্সার বলি। সেটা কিন্তু উজান থেকে কিন্তু হালদার পানি আসতেছে না। সুতরাং হালদা নদীতে পানির অন্যতম যে উৎস সেটা হচ্ছে কর্ণফুলী নদী, এবং হালদার যে শাখা যে নদীগুলো আছে সেই নদীগুলো অলরেডি কিন্তু উজান থেকে পানি আসতেছে না। রাবার ড্যামের কারণে দেখা যাচ্ছে আপনার হালদা নদীর উজানে প্রায় আপনার ওই সামারে 4 মাসের মতো কিন্তু পানি শূন্য হয়ে একদম মরুভূমির মতো থাকে। এর ইম্প্যাক্ট পড়তেছে কিন্তু হালদা নদীতে, কারণ উজানে রাবার ড্যামের কারণে পানি আসতেছে না, যার দরুন হালদা নদীতে পানি প্রবাহ যে নাব্যতা সেটা কিন্তু কমে যাচ্ছে। এখন আমরা যদি কর্ণফুলী নদী থেকে যদি আমরা যদি তাহলে পানি যদি তার উৎস থেকে যদি পানিগুলো নিয়ে ফেলি, তাহলে অবভিয়াসলি হালদার যে জলজ যে বাস্তুতন্ত্র সেটি কিন্তু অবশ্যই কি ধ্বংস হবে। তাহলে ওয়াসাকে বোঝাতে হবে না এখন যে প্রকল্প করতে গেলে একটা সমীক্ষা প্রয়োজন, এবং তার জীববৈচিত্র্য রক্ষার জন্য কী করা প্রয়োজন, কিংবা এতে প্রতিক্রিয়াটা কী পড়বে, তাহলে ওয়াসাকে বুঝাবে এটা কে? এখন দেখেন, আমি একটা কথা বলি যে হালদার যে আপনার বন্দরনগরী চট্টগ্রামের যে পানির উৎস বলতে আপনার দুটো, একটা কর্ণফুলী নদী, একটা হচ্ছে হালদা নদী, এবং আরও কিছু আপনার নির্মস্ত নলকূপ থেকে কিন্তু পানি উত্তোলন করে, যেটার পরিমাণ 4 কোটি লিটার। তাহলে আপনার সবচেয়ে বেশি অলমোস্ট আপনার কিন্তু 92% আপনার পানির উৎস কিন্তু হালদা এবং কর্ণফুলী। এখন আপনি দেখেন, আমাদের এখানে অলরেডি ড্রাই সিজনে কিন্তু আপনার যেটা হয়, কাপ্তাই লেকে কিন্তু পানির কিন্তু পরিমাণটা কমে যায়, পানির স্তর নিচে নেমে আসে। এখন আমরা বর্তমানে যেটি দেখলাম, সেখানে 5টা কিন্তু বিদ্যুৎ আপনার ইউনিট আছে, যেখান থেকে প্রায় আপনার 242 মেগাওয়াট কিন্তু বিদ্যুৎ উৎপাদন হয়, কিন্তু বর্তমানে 4টা ইউনিট কিন্তু বন্ধ। একটা ইউনিট থেকে মাত্র 40 মেগাওয়াট কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এজন্য যেটা হয়, ওখান থেকে কিন্তু পানি আসতেছে না। পানি না আসার দরুন কিন্তু আপনার কর্ণফুলী নদীতে আপনার কি পানি প্রবাহ কমে যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে, মনে করেন এখন বর্তমানে বন্দরনগরীতে আপনার জনসংখ্যা হচ্ছে 70 লক্ষ।
এখন আপনি ধরেন আপনি 10 বছর পরে এটা কত হবে, 10 বছর পরে এটা তো আরও বাড়বে, আপনার 20 বছর পরে আরও বাড়বে। তাহলে আপনি এখন যা পানি উত্তোলন করতেছেন, ভবিষ্যতে 10 বছর পরে এই ব্যাপক জনসংখ্যার পানির চাহিদা পূরণ করার জন্য আপনি হালদা থেকে আরও বেশি উত্তোলন করবেন। এটা কখনো কিন্তু শুধু ফসল বয়ে আনবে না, সেজন্য আমাকে বিকল্প চিন্তা করতে হবে। তো বিকল্প চিন্তাটা কি হবে? নগরবাসীকে তো পানি সরবরাহ করতে হবে ওয়াসাকে বদ্ধপরিকর, তাহলে বিকল্প চিন্তা কি হতে পারে? এখন বিকল্প চিন্তা হচ্ছে আমি যেটি বললাম, আপনার মনে করেন আপনাকে মেগা প্রকল্প হাতে নিতে হবে। 50 বছর পরে, 100 বছর পরে আমার সিটির জনসংখ্যা কত হবে, তাদের পানির চাহিদা কত দাঁড়াবে, সেটা কি আমি হালদা কর্ণফুলী থেকে তুলে ফেলবো? তাহলে হালদা থেকে কর্ণফুলী থেকে যখন তুলে ফেলবো, তখন আমার যেটা কি হবে, সেটা তো ডিজার্টে পরিণত হবে। সেজন্য আমাকে বিকল্প চিন্তা করতে হবে। আপনার বাইরের যে দেশগুলোতে, আপনার ইউরোপ বলেন, আমেরিকা বলেন, যেমন সৌদি আরব, আপনার এরপরে মিডল ইস্টের মধ্যে আপনার ইউএই আছে, এরপরে আপনার চায়না আছে, আমেরিকা আছে, এরপরে আপনার ইসরায়েল আছে। এই সমস্ত দেশগুলোতে আপনার যেই কাজটি করে, তারা কিন্তু হচ্ছে ডিস্যালাইনেশন ট্রিটমেন্ট প্ল্যান্ট করে, অর্থাৎ তারা সমুদ্রের পানিগুলোকে আপনাকে কি করে, ওখান থেকে ডিস্যালাইনেশন করে সেই পানিগুলোকে শুকিয়ে পানি করে আপনাকে কি সাপ্লাই করা হচ্ছে। সুতরাং আমাদেরকে ওই জিনিসটা চিন্তা করতে হবে। আপনি এখন আপনার ওয়াসা বর্তমানে আপনার প্রতিদিন তুলতেছে মনে করেন 50 কোটি লিটার, কিন্তু আমার 10 বছর, 100 বছর পরে বা 20 বছর পরে আমার এই চাহিদা অনেক বেশি হয়ে যাবে। সেজন্য আমাকে মেগা প্রকল্প হিসেবে আমাদেরকে চিন্তা করতে হবে ডিস্যালাইনেশন ট্রিটমেন্ট প্ল্যান, যেটার মাধ্যমে আমরা প্রতিদিন মিলিয়ন মিলিয়ন কোটি লিটার আমরা কি সহজেই পানি আমরা তুলতে পারবো, যেহেতু আমাদের সাগর হচ্ছে আমাদের একদম কাছেই। তাহলে এই ওয়াসা যদি এই প্রকল্পটা এখন নিতে না পারে, আপনারা কেন ওয়াসাকে প্রেশার ক্রিয়েট করছেন না যে হালদা বাঁচাতে গেলে, কর্ণফুলী বাঁচাতে গেলে তাদের এই প্রকল্পগুলি দূরে সরে আসতে হবে? আপনি যেমনটা আপনি একটু আগেই বললেন, একটা প্রকল্প যখন আপনি হাতে নেবেন, সেটার অবশ্যই এইটার আগে আপনার একটা সার্ভে করতে হবে, বিশেষজ্ঞ টিমের সাথে আপনার বুঝতে হবে যে এখান থেকে আমি যদি পানি উত্তোলন করি, তাহলে সেখানে আমার জলজ বাস্তুতন্ত্রের কী ইম্প্যাক্টটা পড়বে। এটা যেহেতু আমাদের হালদা একটা হেরিটেজ, ওয়ার্ল্ডে আমাদের গর্ব করার মতো বিষয়, এটা যদি আমাদের হারিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আর সেটাকে রিভাইভ করতে পারবো না। এজন্য আমাদের সাথে বসতে হবে, যারা গবেষক, যারা হালদা নিয়ে কাজ করে, তাদের সাথে বসতে হবে অবশ্যই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, যিনি হালদা নদী গবেষণা করেছেন, এবং এখন যে ওয়াসার যে প্রকল্পগুলো হচ্ছে পানি প্রকল্প, সেগুলো সুদূর প্রসারী কী ধরনের প্রতিক্রিয়া পড়তে পারে প্রকৃতির উপর, হালদা নদীর উপর, কর্ণফুলীর উপর, সেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে আলোচনার এখানে শেষ করছি। আবার ধন্যবাদ জানালাম এবং ধন্যবাদ যে আলোচনা এখানে শেষ করছি। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।